জিএমসিম স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি রাহনুমানুর, সহকারী অধ্যাপক ইতিহাস, জিএমসিম স্কুল অ্যান্ড কলেজ কোতোয়ালি, চট্টগ্রাম। আজকের ক্লাস উপস্থাপনায় তোমাদের সাথে আছি। আমার আজকের ক্লাস দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আজ আমি ইতিহাস দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় থেকে আলোচনা করব। সপ্তম অধ্যায় শিরোনাম স্নায়ুযুদ্ধ, পুঁজিবাদ ও সমাজতান্ত্রিক বিশ্বের দ্বন্দ্ব। আজকের পাঠ নির্ধারণ করেছি স্নায়ুযুদ্ধকালীন আন্তর্জাতিক রাজনীতি, শান্তিপূর্ণ অবস্থান এবং স্নায়ুযুদ্ধের অবসান। শিক্ষার্থীরা, আজকের পাঠ শেষে তোমরা যা জানতে পারবে তা হলো স্নায়ুযুদ্ধকালীন আন্তর্জাতিক রাজনীতি ব্যাখ্যা করতে পারবে, স্নায়ুযুদ্ধের অবসানের পরিপ্রেক্ষিত ও এর প্রভাব ব্যাখ্যা করতে পারবে, বিশ্বযুদ্ধের ভয়াবহতা ও ক্ষয়ক্ষতি উপলব্ধি করে শান্তিপূর্ণ সহাবস্থানে উদ্বুদ্ধ হবে। শিক্ষার্থীরা, এখানে মিখাইল গর্বাচেভের ছবি দেখতে পাচ্ছ। মিখাইল গর্বাচেভ ছিলেন সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট। স্নায়ুযুদ্ধ অবসানে তার একটা বিশেষ ভূমিকা ছিল। উনি তার গৃহীত দুটি কর্মসূচি গ্লাসnost এবং পেরেস্ট্রয়কা ঘোষণা করার পর স্নায়ুযুদ্ধ অবসানের ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা রেখেছিলেন। শিক্ষার্থীরা, আগের ক্লাসেও আমি স্নায়ুযুদ্ধ কি তা বলেছিলাম। আজও বলছি, স্নায়ুযুদ্ধ, যার ইংরেজি প্রতিশব্দ কোল্ড ওয়ার, বলতে প্রকৃতপক্ষে কোনো সরাসরি সংঘর্ষ বা যুদ্ধ নয়। স্নায়ুযুদ্ধের কৌশল হলো একটা উত্তেজনা বা উদ্বেগ বিরাজমান থাকে যা স্নায়ুর উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে। যারা যুদ্ধের সাথে জড়িত তারা সরাসরি যুদ্ধের ঝুঁকি নিতে চাচ্ছে না, কিন্তু আচার আচরণের মাধ্যমে যুদ্ধের একটা আবহ তৈরি করছে। বিবাদমান রাষ্ট্রের মধ্যে এই রেষারেষির প্রতিক্রিয়া সমগ্র আন্তর্জাতিক সমাজের উপর পড়ে এবং সারা বিশ্বে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা, স্নায়ুযুদ্ধ বলতে আসলে স্নায়ুযুদ্ধ সরাসরি কোনো যুদ্ধে নয়। স্নায়ুযুদ্ধের একটা কৌশল হলো, এটা একটা উত্তেজনা বা উদ্বেগ বিরাজ থাকবে যা স্নায়ুর উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করবে। আর মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন পরস্পরের সাথে দ্বন্দ্ব লিপ্ত থাকলেও তারা যুদ্ধ এড়িয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে এই দুটি রাষ্ট্র এক ধরনের ঠান্ডা লড়াইয়ের অবতীর্ণ হয়, যাকে আমরা স্নায়ুযুদ্ধ বলি। 1945 সাল থেকে শুরু করে বিভিন্ন রুশ নীতি এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যানের তীব্রতার মধ্য দিয়েই মূলত স্নায়ুযুদ্ধের সূত্রপাত হয়। আর এই কারণে স্নায়ুযুদ্ধের জন্য আমরা সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রকে দায়ী করি। স্নায়ুযুদ্ধ সম্পর্কে মনীষীরাও বিভিন্ন ধরনের মতবাদ দিয়েছিলেন। যেমন প্রফেসর ফ্রাঙ্কেল বলেছেন, স্নায়ুযুদ্ধ বলতে সাম্যবাদ ও গণতান্ত্রিক মতাদর্শ এবং তাদের প্রবক্তা সোভিয়েত ইউনিয়ন এবং পুঁজিবাদী মতাদর্শে বিশ্বাসী মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধের সাথে জড়িত ঘটনাবলীকে বোঝায়। প্রফেসর ফ্রেডম্যানের মতে স্নায়ুযুদ্ধ হলো যুদ্ধের একটি নতুন কৌশল যা এমন এক পরিবেশ সৃষ্টি করে যেখানে যুদ্ধ না হলেও যুদ্ধের প্রস্তুতি চলতে থাকে। অর্থাৎ এটা একটা কৌশল, এটা এমন একটা পরিবেশ সৃষ্টি করবে যেখানে যুদ্ধ হবে না, কিন্তু প্রস্তুতিগুলি এমনভাবে চলতে থাকবে যে মনে হবে যে কোনো সময় যুদ্ধ বেঁধে যেতে পারে। আর প্রফেসর আর কে গ্রেথ বলেন, স্নায়ুযুদ্ধ ছিল কমিউনিস্ট শক্তি বনাম বাকি বিশ্বের দ্বন্দ্ব। অর্থাৎ কমিউনিস্টের সাথে পুঁজিবাদের যে দ্বন্দ্ব, সেটাকেই আমরা স্নায়ুযুদ্ধ হিসেবে আখ্যায়িত করে থাকি। শিক্ষার্থীরা, এবার আমরা আলোচনা করব স্নায়ুযুদ্ধকালীন আন্তর্জাতিক রাজনীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান সম্পর্কে। আমরা আগেও বলেছি, স্নায়ুযুদ্ধের সময়কাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়, অর্থাৎ 1945 থেকে শুরু হয়ে 1990 সাল পর্যন্ত এর স্থায়িত্ব ছিল। তো আজকে স্নায়ুযুদ্ধে কালীন সময়ে আন্তর্জাতিক রাজনীতিকে আমরা দুটো পর্যায়ে ভাগ করে আলোচনা করব। প্রথম পর্যায় ছিল 1945 থেকে 53 খ্রিস্টাব্দ পর্যন্ত যে ঘটনাগুলি ঘটেছিল তার উপর আলোচনা করব এখন। মধ্য ও পূর্ব ইউরোপে রুশ দখলদারিত্ব। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পূর্বে ও অব্যাহতির পরেই পূর্ব ইউরোপের কয়েকটি দেশে সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হল পোল্যান্ড, বুলগেরিয়া, রোমানিয়া, হাঙ্গেরি, যুগোস্লাভিয়া, আলবেনিয়া, চেকোস্লোভাকিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের বদ্ধমূল ধারণা ছিল এই সমস্যায় জড়িত ইউরোপ ক্রমশই সমাজতান্ত্রিক ব্লকের দিকে এগিয়ে যাচ্ছে, আর এই উপলক্ষে সোভিয়েত ইউনিয়ন ইউরোপের দিকে তার শক্তি বৃদ্ধি করবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির পর যুক্তরাষ্ট্র ও ব্রিটেন বুঝতে পারে সোভিয়েত ইউনিয়ন শক্তির প্রতিযোগিতায় অনেক এগিয়ে গেছে এবং অচিরেই সমগ্র ইউরোপে তাদের আধিপত্য ও প্রাধান্য বিস্তার করবে।
আর যদি এরকম হতে থাকে তাহলে শক্তির ও সাম্যই বিনষ্ট হবে না, সোভিয়েত সম্প্রসারণবাদ একটা ভয়াবহ আকার ধারণ করবে। এরূপ অবস্থা থেকেই মার্কিনের মনে সোভিয়েত বিরোধী একটা মনোভাব দানা বাঁধতে শুরু করে, আর যার ফলে স্নায়ুযুদ্ধের সূচনা হয়। ফুলটন বক্তৃতা, যেটা 1946 সালের 5 মার্চ ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল আমেরিকার ফুলটন শহরে তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট ট্রুম্যানের উপস্থিতিতেই বক্তৃতাটি দিয়েছিলেন। আর তার এই বক্তৃতা থেকে কেউ কেউ মনে করেন যে ঠান্ডা যুদ্ধের বা স্নায়ুযুদ্ধের সূচনা হয়েছিল। সেখানে সেখানে উইনস্টন চার্চিল তার বক্তব্যে বলেছিলেন, কেউ কথা বলতে পারবে না যে ভবিষ্যতে সোভিয়েত রাশিয়া বা তার মিত্ররা কি করবে। তিনি সোভিয়েত ইউনিয়নের বলয় থেকে মধ্য পূর্ব ইউরোপীয় রাষ্ট্রগুলোকে বের করে নিয়ে আসার জন্য ইংল্যান্ড এবং যুক্তরাষ্ট্র সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। সোভিয়েত ইউনিয়নকে প্রতিহত করার জন্য তিনি ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। কিন্নাম থিসিস, ফুলটন বক্তৃতার পর মার্কিন প্রশাসন একটি টনক নড়ে। তারা সম্ভাব্য কমিউনিস্ট আগ্রাসনের ভয়াবহতায় শঙ্কিত হয়ে ওঠে এবং এর প্রতিরোধের উপায় অনুসন্ধান করতে থাকে। আর এই সময় মস্কোতে মার্কিন দূতাবাসের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জর্জ কিন্নান ছদ্মনামে ফরেন অ্যাফেয়ার্স পত্রিকায় একটি প্রবন্ধ প্রকাশ করেন। এই প্রবন্ধে তিনি ভিন্ন একটি বিশ্লেষণে দেখান যে রাশিয়ার জনগণ যুদ্ধক্লান্ত হওয়ায় স্ট্যালিন সরাসরি মার্কিনীদের সাথে যুদ্ধে লিপ্ত হওয়ার অবস্থায় নেই, কিন্তু রুশ সমাজে নিরাপত্তাহীনতার বোধ ঐতিহ্যগত। এর ফলে পূর্ব ও মধ্য ইউরোপ সংক্রান্ত রুশ নীতি থেকে মস্কো কোনোভাবেই পিছু হটবে না। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে মস্কোর শক্তি বিস্তারের চাপ রুখতে হবে ধীর ও সতর্কভাবে। অর্থাৎ মস্কোর প্রভাব বলকে একটি নির্দিষ্ট এলাকার মধ্যেই সীমাবদ্ধ রাখার উদ্যোগ গ্রহণ করতে হবে। ট্রুম্যান তত্ত্ব, কিন্নান থিসিসের পর মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যান তার বিখ্যাত ট্রুম্যান ডক্ট্রিন ঘোষণা করেন। ট্রুম্যান 1947 সালের 12 মার্চ ঘোষণা করেন যে মার্কিন পররাষ্ট্রনীতির উদ্দেশ্যই হলো এমন একটি আন্তর্জাতিক পরিবেশ গঠন করা যার মাধ্যমে সকল জাতি বল প্রয়োগ ছাড়াই বসবাস করতে পারবে। তিনি আরো বলেন, ইউরোপের গণতন্ত্র বিপন্ন এবং তা উদ্ধার করার দায়িত্ব মার্কিন যুক্তরাষ্ট্রের। তার এরকম ঘোষণাই ইতিহাসে ট্রুম্যান তত্ত্ব নামে পরিচিত, যা রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কে ফাটল ধরায়। গ্রিস ও তুরস্কে মার্কিন নীতি, মার্কিন প্রশাসন লক্ষ্য করেছে যেখানেই দরিদ্র প্রশাসনিক বিশৃঙ্খলা আছে সেখানেই রুশদের সাম্যবাদ বিকাশের সম্ভাবনা আছে। আর তারা এও খেয়াল করেছে যে গ্রিসের ব্রিটিশ বাহিনী বিদ্রোহীদের কাছে পরাজিত হলে গ্রিস কমিউনিস্টদের হাতে চলে যাবে, ফলে তুরস্ক ও রাশিয়ার হাতে চলে যেতে দেরি হবে না। তুরস্ক ছাড়াও হয়ে গেলে দূরপ্রাচ্যের নিয়ন্ত্রণ কমিউনিস্টদের হাতে চলে যাবে। এজন্য ট্রুম্যান গ্রিসের ব্যাপারে হস্তক্ষেপ করেন। ব্রিটিশ বাহিনী তার সাহায্যে এগিয়ে যান। মার্কিন সহায়তা পেয়ে গ্রিক বিদ্রোহীরা সফল হতে পারেনি, ফলে গ্রিসে বিদ্রোহ দমন করা সম্ভব হয় এবং রুশ আগ্রাসনও রুদ্ধ হয়। মার্শাল পরিকল্পনা, গ্রিসে মার্কিন নীতি সফল হওয়ায় স্নায়ুযুদ্ধের লড়াইটা আরও ঘনীভূত হয়। ট্রুম্যান তত্ত্বের সূত্র ধরে মার্কিন পররাষ্ট্র সচিব জর্জ মার্শাল 1947 সালের জুন মাসে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক সভায় বলেন, যেখানে দারিদ্র্য, হতাশা, লোক সংখ্যা বেশি, সেখানেই কমিউনিজম শাখা প্রশাখা ছড়ায়। দারিদ্রতা দূর করতে না পারলে ইউরোপকে কমিউনিজমের হাত থেকে রক্ষা করা যাবে না। এই জন্যে যুদ্ধবিধ্বস্ত ইউরোপীয় দেশগুলোর অর্থনৈতিক পুনরুজ্জীবনের জন্য তিনি সাহায্যের প্রস্তাব করেন। আর তার এই বক্তব্যের জের ধরেই যুক্তরাষ্ট্র 1948 খ্রিস্টাব্দের এপ্রিলে $5.5 মিলিয়ন সাহায্য দেয়। আর তার এই বক্তব্যই কিন্তু ইতিহাসে মার্শাল পরিকল্পনা নামে পরিচিত। বার্লিন সংকট, মার্শাল পরিকল্পনার বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের সর্বাপেক্ষা মারাত্মক আঘাত ছিল বার্লিন অবরোধ। সাবেক জার্মান রাজধানী বার্লিনকে মিত্রপক্ষ 4 ভাগে বিভক্ত করে শাসন করছিল। ব্রিটেন, ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্র তাদের অধিকৃত এলাকাগুলোকে একত্র করে একটি সংযুক্ত যুক্তরাষ্ট্র গঠনের ইচ্ছা করলে স্টালিন তাতে ক্ষুব্ধ হন। তিনি 1948 সালে 24 জুন পশ্চিমের সাথে
পূর্ব বার্লিনে সড়ক ও রেলপথ কেটে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। এর ফলে পশ্চিম বার্লিনে 3 মিলিয়ন জার্মান খাদ্য ও অন্যান্য জরুরি দ্রব্যাদির সংকটে পতিত হয়। সোভিয়েত ইউনিয়ন এই অবরোধের মাধ্যমে পশ্চিম বার্লিনকে আত্মসমর্পণে বাধ্য করতে চেয়েছিলেন। মার্কিন মিত্ররা বুঝতে পেরেছিলেন যে বার্লিন হাতছাড়া হওয়া আর জার্মানিদের হারানো কিন্তু একই কথা। এই জন্য যুক্তরাষ্ট্র যে কোনো মূল্যে বার্লিনকে অবরোধের মুখে টিকিয়ে রাখা দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। আর মার্কিন যুক্তরাষ্ট্র ফরাসি ও ব্রিটিশ বিমানে করে 23,738 টন খাদ্য, কয়লা এবং অন্যান্য জিনিস বার্লিনে পৌঁছে দেন। 231 দিন ধরে 2,77,264 বার মিত্রপক্ষের বিমানবহর বার্লিন আকাশে ওড়ানোর পর স্টার্লিং অবরোধ তুলে নিতে বাধ্য হয়। ন্যাটো গঠন। ন্যাটো হলো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। সোভিয়েত ইউনিয়ন খুব দ্রুত বার্লিন অবরোধে সমর্থ হয়েছে, যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদেরকে খুব চিন্তায় ফেলে দিয়েছে। এর ফলে ঠান্ডা লড়াইও চরম আকারে উন্নীত হয়েছে। সোভিয়েত আগ্রাসন থেকে ইউরোপের দেশগুলোকে রক্ষা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যৌথ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার গুরুত্ব অনুভব করে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রাসেলস চুক্তি অন্তর্ভুক্ত হয়। অথবা 1949 সালে 4 এপ্রিল ন্যাটো চুক্তির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপের 11টি দেশের সাথে 20 বছরের জন্য আত্মরক্ষামূলক সামরিক চুক্তি সম্পাদন করেন। এই চুক্তিতে বলা হয়, চুক্তিভুক্ত কোনো দেশ আক্রান্ত হলে আক্রমণকে সদস্যভুক্ত সব দেশ নিজের উপর আক্রমণ বলে গণ্য করবে এবং তা প্রতিহত করবে। কোরিয়া সমস্যা। 1910 সাল থেকে কোরিয়া জাপানের অধীনে ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি মোতাবেক 1945 সালে সোভিয়েত ইউনিয়ন জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং 38 ডিগ্রি দ্রাঘিমা রেখা বরাবর কোরিয়ার অঞ্চলসমূহ দখল করে নেয়। আর অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র জাপান আত্মসমর্পণের পর জাপান অধিকৃত কোরিয়ার অংশ দখল করে নেয়। ফলে কোরিয়ার দুটি অংশে সরকার গঠিত হয়, কিন্তু কোনো সরকারই এই বিভক্তি রেখা সীমান্ত হিসেবে মেনে নেয়নি। 1950 সালে উত্তর কোরিয়া দ্রাঘিমা অংশ অতিক্রম করে দক্ষিণ কোরিয়া আক্রমণ করলে জাতিসংঘের অনুমোদনে মার্কিন বাহিনী সিউলে অবতরণ করে। আর ওই বছরই নভেম্বরে বিশাল চীনা বাহিনী উত্তর কোরিয়ার পক্ষে যুদ্ধে অংশ নেয়, কিন্তু মার্কিন নেতৃত্বাধীন জাতিসংঘ বাহিনী চীনা ও উত্তর কোরীয় বাহিনীকে 38 ডিগ্রি দ্রাঘিমা রেখার বাইরে ঠেলে দিতে সক্ষম হয়। 1953 সালে 4 জুলাই কোরীয় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলে দক্ষিণ কোরিয়ার মার্কিন প্রাধান্য এবং উত্তর কোরিয়ার সোভিয়েত প্রাধান্য বজায় থাকে। চীনে সমাজতান্ত্রিক বিপ্লব ও মার্কিন বিরোধিতা। 1949 সালে চীনে কমিউনিস্ট পার্টি ক্ষমতাসীন হলে ইউরোপের স্নায়ুযুদ্ধ এশিয়ায় স্থানান্তরিত হয়। চীনের নতুন সরকারকে সোভিয়েত ইউনিয়ন স্বীকৃতি প্রদান করে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র চীনকে স্বীকৃতি প্রদানের পরিবর্তে এই প্রচার চালাতে থাকে যে সোভিয়েত ইউনিয়ন সাম্যবাদের থাবা এশিয়ার উপরও পড়তে শুরু করেছে। চীন যাতে আন্তর্জাতিক সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, সেজন্য মার্কিন যুক্তরাষ্ট্র চীনকে জাতিসংঘ সঙ্গে প্রবেশে বাধা দেয়। অপরদিকে সোভিয়েত ইউনিয়নও সর্বতোভাবে চীনের পাশে এসে দাঁড়ায়, আর চীনকে কেন্দ্র করে এই দুই পরাশক্তির মধ্যে স্নায়ুযুদ্ধ তীব্র আকার ধারণ করে। শিক্ষার্থীরা, এবার আমরা স্নায়ুযুদ্ধকালীন আন্তর্জাতিক রাজনীতির দ্বিতীয় পর্যায় অর্থাৎ 54 সাল থেকে শুরু করে 1989 সাল পর্যন্ত ঘটনাগুলি সম্পর্কে আলোচনা করব। 1953 সালে মার্চে স্টালিনের মৃত্যুর পর স্নায়ুযুদ্ধের প্রথম পর্যায়ের একটা সমাপ্তি ঘটে, আর বিশ্ব স্নায়ুযুদ্ধের দ্বিতীয় পর্যায়ে কিন্তু প্রবেশ করে। আর এইসব উল্লেখযোগ্য ঘটনাগুলির মধ্যে ছিল আইজেনহাওয়ার ও জেনেভা সম্মেলন। স্টালিনের মৃত্যুর পর দুই বৃহৎ শক্তির মধ্যে স্নায়ুযুদ্ধের তীব্রতা কিছুটা কমিয়ে আলাপ আলোচনার মাধ্যমে তারা সমস্যা সমাধানের জন্য পথ উন্মুক্ত করে। এই জন্য মার্কিন প্রেসিডেন্ট আইজেনহাওয়ারের জেনেভা সম্মেলনের গুরুত্ব অপরিসীম। 1955 সালে আইজেনহাওয়ার ও সোভিয়েত প্রধানমন্ত্রী বুলগানিন জেনেভাতে শীর্ষ সম্মেলনে মিলিত হয়ে কতিপয় বিষয়ে ঐকমত্যে পৌঁছান, যেমন পারমাণবিক অস্ত্রের নির্বিচার উৎপাদন ও ব্যবহার তারা নিরুৎসাহিত করেন। সিয়াটো ও মিডো গঠন। মার্কিন প্রেসিডেন্ট আইজেনহাওয়ার তার পূর্ববর্তী প্রেসিডেন্ট ট্রুম্যান যে নীতি অনুসরণ করেছে কৌশল হিসেবে আলাপ আলোচনাকে তিনি প্রাধান্য দেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের কমিউনিস্ট বিরোধী নীতিকে সম্প্রসারণের জন্য যৌথ প্রতিরক্ষা চুক্তি গঠন করেন। এর লক্ষ্য হল
1954 সালের 8 সেপ্টেম্বর ম্যানিলা দক্ষিণ পূর্ব এশিয়া চুক্তি সংস্থা গঠন করে, আর এই চুক্তির উদ্দেশ্য ছিল এইসব অঞ্চলে কমিউনিস্ট চীনের প্রভাব রোধ এবং জাতীয় মুক্তি সংগ্রামের প্রভাবকে ধ্বংস করা। সিয়াটো হলো সাউথ ইস্ট এশিয়ান ট্রেটি অর্গানাইজেশন। এবার মিডোর পূর্ণরূপ হলো মিডল ইস্ট ডিফেন্স অর্গানাইজেশন। প্রেসিডেন্ট আইজেনহাওয়ার মধ্যপ্রাচ্যে আমেরিকার স্বার্থ সংরক্ষণের জন্য 1955 সালে এই সংস্থাটি গঠন করেন। মিডো এবং সিয়াটো নেটোর সাথে যুক্ত হয়ে এশিয়া, ইউরোপ, আমেরিকার সামরিক জোট এক মাকড়সার জালে নিজেদেরকে জড়িয়ে ফেলে। ফলে স্নায়ুযুদ্ধ প্রশমনের পরিবর্তে এটা আরো তীব্র আকার ধারণ করে। ওয়ারস চুক্তি। নেটো, সিয়াটো, মিডো এসবের পাল্টা ব্যবস্থা হিসেবে সোভিয়েত ইউনিয়ন 1955 খ্রিস্টাব্দে 14 মে কমিউনিস্ট দেশগুলোকে নিয়ে পোল্যান্ডের রাজধানী ওয়ারসোতে যে চুক্তি স্বাক্ষর করেন তা ওয়ারস চুক্তি নামে পরিচিত। আর এই চুক্তির উদ্দেশ্য ছিল পূর্ব ইউরোপে সোভিয়েত সমর্থনপুষ্ট যে সাম্রাজ্য তাকে সুসংগত করা এবং নেটোর ভয়ভীতি থেকে পূর্ব ইউরোপকে রক্ষা করা। সুয়েজ খাল সংকট। আর এই সময়ের একটা উল্লেখযোগ্য ঘটনা হলো সুয়েজ খাল সংকট। 1956 সালে ব্রিটিশ বাহিনী মিশর থেকে প্রত্যাবর্তন করলে সেখানে সামরিক শক্তিশূন্যতার সৃষ্টি হয়। এই সুযোগে মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন মিশরে আধিপত্য বিস্তারে সচেষ্ট হয়। মিশরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের নীল নদের উপর আসওয়ান বাঁধ নির্মাণের জন্য মার্কিন সাহায্য প্রার্থনা করে, আর মার্কিন যুক্তরাষ্ট্র শুরুতে সাহায্য দ্বারা সম্মত হলেও পরে অস্বীকার করে, আর ক্ষিপ্ত হয়ে নাসের সুয়েজ খাল জাতীয়করণের ঘোষণা দেয়। এতে ফ্রান্স ও ব্রিটেন যৌথভাবে মিশরকে আক্রমণ করে। সোভিয়েত ইউনিয়ন নাসেরের পক্ষ অবলম্বন করে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র রহস্যজনক কারণে ফ্রান্স ও ব্রিটেনকে সরাসরি সমর্থন জানায়নি। তবে নাসেরের সোভিয়েত সমর্থন রুশ-মার্কিন স্নায়ুযুদ্ধকে আরও উত্তপ্ত করে তুলেছে। দাতাত এবং শান্তিপূর্ণ সহাবস্থান। আমরা জানি যুদ্ধ কোনো স্থায়ী সমস্যার সমাধান করে না। দীর্ঘদিন ধরে চলমান স্থায়ী যুদ্ধের অবসানের লক্ষ্যে সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ে পারস্পরিক আলোচনা শুরু করে, আর তারা পরস্পরের বিবাদ মিটিয়ে ফেলতে আগ্রহী হয়। বৃহৎ শক্তির মধ্যে তারা একটা নতুন সম্পর্ক গড়ে ওঠে, আর এই গড়ে ওঠা সম্পর্কটাকে যুক্তরাষ্ট্র দাতাত হিসেবে আখ্যায়িত করেছে, আর রাশিয়া একে বলেছে শান্তিপূর্ণ সহাবস্থান হিসেবে। ফলে বিশ্ব রাজনীতিতে ঠান্ডা বাতাস বইতে শুরু করে এবং স্নায়ুযুদ্ধের তীব্রতাও কমতে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ে এসে স্নায়ুযুদ্ধের তীব্রতা কিছুটা কমতে থাকে। শিক্ষার্থীরা, এবার আমরা কিভাবে স্নায়ুযুদ্ধের অবসান হয়েছে সেই সম্পর্কে একটু আলোচনা করব। দুই পরাশক্তি মানসিক পরিবর্তন। দুই পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন, তারা এটা বুঝতে পেরেছে যে বিশাল অস্ত্রভান্ডার দিয়ে শান্তি, নিরাপত্তা বা জয় কোনোটাই অর্জন করা যায় না। ফলে অস্ত্রের উৎপাদন হ্রাস, পারস্পরিক সন্দেহ ও অবিশ্বাস থেকে দূরে এলে স্নায়ুযুদ্ধের অবসানের পথ সুগম হয়। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পারস্পরিক অবিশ্বাস থেকে এবং নিরাপত্তার অজুহাতে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া নেতৃত্বে সোভিয়েত ইউনিয়ন মরণাস্ত্রের একটা বিশাল ভান্ডার মজুত করে। 60-এর দশকে এসে উভয় দেশের কর্তা ব্যক্তিরা এটা বুঝতে পারে যে এ ধরনের রাষ্ট্র প্রতিযোগিতা আসলে কোনো কল্যাণই বয়ে আনে না। তাই তারা সমঝোতার মাধ্যমে সহাবস্থানের নীতি গ্রহণ করে স্নায়ুযুদ্ধের অবসানে কার্যকরী ভূমিকা রেখেছিল। তাহলে প্রথমত আমরা স্নায়ুযুদ্ধ অবসানের ক্ষেত্রে দুই পরাশক্তির মানসিক পরিবর্তনই বেশি ভূমিকা রেখেছে এটা বলতে পারি। দাতাদের নীতি। সোভিয়েত ইউনিয়ন আর মার্কিন যুক্তরাষ্ট্র উভয় পারস্পরিক আলোচনা যখন শুরু করে, তারা পারস্পরিক বিবাদ মিটিয়ে ফেলতে আগ্রহী হয়, আর বৃহৎ শক্তির সাথে যে নতুন সম্পর্ক গড়ে ওঠে, এই সম্পর্ক গড়ে ওঠাকে যুক্তরাষ্ট্র, দাতাত এবং রাশিয়া এই সম্পর্ক গড়ে ওঠার ক্ষেত্রকে শান্তিপূর্ণ সহাবস্থান নামে অভিহিত করেছে। ফলে বিশ্ব রাজনীতিতে আমরা দেখতে পেয়েছি একটা শান্তি সুবাতাস বয়ে উঠতে শুরু করেছে, যা স্নায়ুযুদ্ধ অবসানের ক্ষেত্রে ভূমিকা রেখেছে। ন্যায়ামের ভূমিকা। ন্যায়াম হলো জোট নিরপেক্ষ আন্দোলন। ন্যায়াম একটা আন্তর্জাতিক সংগঠন
যা 1961 সালে যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে ন্যামে জন্ম হয়েছিল। ন্যাম বা জোট নিরপেক্ষ আন্দোলনের জন্ম হয়েছিল। তো স্নায়ুযুদ্ধ সময়কালে বিশ্বের যখন অধিকাংশ দেশ সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক বলয়ে যোগ দিচ্ছিল, তখন ন্যাম অত্যন্ত সফলতার সাথে জোট নিরপেক্ষ আন্দোলনের সূচনা করে। এই আন্দোলন মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে অস্ত্র প্রতিযোগিতার তীব্র সমালোচনা করে। তার ফলে স্নায়ুযুদ্ধের যে মদতদাতা দেশ তাদেরও বোধোদয় হয় এবং তারা হতাশ হয়ে যুদ্ধের কারাগার থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। সোভিয়েত ইউনিয়নের আভ্যন্তরীণ নীতিতে পরিবর্তন, গ্লাসnost ও পেরেস্ট্রয়িকা কর্মসূচি গ্রহণ। আমরা দেখেছি 80 দশকে সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ তার দুটি কর্মসূচি ঘোষণা করেছিলেন। এক হলো গ্লাসnost, দ্বিতীয়ত পেরেস্ট্রয়িকা। আর গ্লাসnost পেরেস্ট্রয়িকা সোভিয়েত জনগণের উদার নীতির প্রতি আকৃষ্ট করে তোলে। গ্লাসnost হলো একটি রুশ শব্দ যার অর্থ হলো খোলা নীতি। আর সাবেক সোভিয়েত প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ ছিলেন এই গ্লাসnost নীতির প্রবর্তক। 1987 খ্রিস্টাব্দে তিনি ঘোষণা করেন, এখন থেকে সোভিয়েত ইউনিয়নের জনগণ নির্ভয়ে এবং খোলাখুলিভাবেই তাদের মত প্রকাশ করতে পারবে। পার্টি ও রাষ্ট্রীয় নেতাদের প্রকাশ্যে সমালোচনা করতে পারবে। আর এই জন্য গর্বাচেভ তার নীতিকে গ্লাসnost নীতি অর্থাৎ খোলামেলা নীতি বলে অভিহিত করেছেন। অবশেষে গ্লাসnost নীতির কারণেই কিন্তু সোভিয়েত ইউনিয়ন ভেঙে গিয়েছে। আর পেরেস্ট্রয়িকা ও সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ কর্তৃক ঘোষিত, সেটা হলো অর্থনৈতিক সংস্কার নীতি। তিনি গ্লাসnost যে খোলামেলা নীতি প্রবর্তন করেছিলেন তার সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু উদারনৈতিক অর্থনৈতিক ব্যবস্থা প্রবর্তনের জন্য এই পেরেস্ট্রয়িকা নীতি গ্রহণ করেন। ফলে 1987 খ্রিস্টাব্দ থেকে সোভিয়েত ইউনিয়ন ও পূর্ব ইউরোপীয় কমিউনিস্ট দেশসমূহে নয়া অর্থনৈতিক ব্যবস্থা গৃহীত হতে থাকে। ব্যক্তি মালিকানা, বুর্জোয়া কালচার প্রভৃতিকে আবার আহ্বান জানানো হয়। আর এর প্রতিক্রিয়া হিসেবে অচিরে সোভিয়েত ইউনিয়ন ভেঙে 15টি স্বাধীন রাষ্ট্রের উদ্ভব ঘটে। মার্কিন যুক্তরাষ্ট্রেরও আভ্যন্তরীণ পরিবর্তন। দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও পরিবর্তনের সূচনা হয়। ট্রুম্যানের সময়কাল থেকে পেন্টাগনের নির্দেশে হোয়াইট হাউসের যেসব কর্তা ব্যক্তি ছিল তারা সামরিক খাতে জাতীয় সম্পদের সিংহভাগই ব্যয় করত। কিন্তু সময়ের পরিবর্তনে তারা বুঝতে পারে সামরিক খাতে ব্যয় কমিয়ে যদি শিল্প খাতে ব্যয় বৃদ্ধি করা যায় তাহলে পরিবর্তিত বিশ্ব বাস্তবতার প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে, নয়তো সম্ভব না। ফলে ওয়াশিংটন ধীরে ধীরে তাদের স্নায়ু যুদ্ধের দামামা থেকে নিজেদেরকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করল। মতাদর্শগত দ্বন্দ্ব। স্নায়ুযুদ্ধের শুরুতে মতাদর্শগত দ্বন্দ্বের কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত মিত্ররা তাদেরকে অনুসরণ করত। আর পরবর্তীতে এইসব রাষ্ট্র যারা সোভিয়েত বলয় বা মার্কিন যুক্তরাষ্ট্রের বলয়ে ছিল তারা নিজস্ব প্রয়োজনে মস্কো এবং ওয়াশিংটনের যে কর্তৃত্ব সেটা মেনে নিতে অস্বীকার করে। আর এর ফলে স্নায়ুযুদ্ধের গুরুত্ব আস্তে আস্তে হালকা হয়ে যায়। তাহলে শিক্ষার্থীরা বুঝতেই পারছো স্নায়ুযুদ্ধ অবসানের ক্ষেত্রে কিভাবে ভূমিকা রেখেছে। দুই পরাশক্তি মানসিক পরিবর্তনে স্নায়ুযুদ্ধের অবসানের ভূমিকা রেখেছে। তারা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান ঘটায়, যার কারণে বিশ্বে শান্তির সুবাতাস প্রবাহিত হয়। শিক্ষার্থীরা আজকের ক্লাস শেষে তোমাদের জন্য সামান্য বাড়ির কাজ দেওয়া হলো। ন্যাটো বলতে কি বোঝায়, গ্লাসnost ও পেরেস্ট্রয়িকা কি, স্নায়ুযুদ্ধের অবসান সম্পর্কে লিখো। শিক্ষার্থীরা তোমরা অবশ্যই বাড়ির কাজগুলো করবে এবং করে নিজেদের কাছে নোট আকারে জমা রাখবে। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে আর স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।